আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? সবাই একটু কনফার্ম করি। সমস্যা আছে? জি স্যার, হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম পরনা করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করছি। আল্লাহর কাছে হাজার শুকর, আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রেখেছে, সুন্দর রেখেছেন এবং সুন্দরভাবে আমরা ক্লাস যাতে করতে পারি সেজন্য আল্লাহর কাছে হাজার শুকর। শীতের সকালে 2 দিন ধরে শীতটা একটু বেশি স্যার, পড়েছে। হ্যাঁ, বলেন। স্ক্রিন দেখতে পাই না। হ্যালো। স্যার, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন এখনো শেয়ার স্যার, দিইনি তো। স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, শেয়ার করিনি, আচ্ছা। শেয়ার করিনি। স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। জি স্যার। হুম। যাই হোক, সবাই যাতে আল্লাহ আমাদেরকে ভালো রাখে, আর শীতের সকালে সবাইকে স্বাগত। ঠিক আছে। তো আমরা আমাদের আজকের লেকচারে আমরা ইনশাল্লাহ চলে যাই, আমরা আমাদের লেকচারে চলে যাই। আজকে আমাদের লেকচার নাম্বার 5, টাইটেল অফ দি লেকচার হচ্ছে রিঅ্যাকশন এগেইনস্ট ক্লাসিক্যাল আইডিয়াস। হ্যাঁ, তো ক্লাসিক্যাল ধ্যান ধারণার বিরুদ্ধে প্রতিক্রিয়া, এটা সম্বন্ধে আমরা জানবো। তো আমরা চলে যাই আমাদের লেকচারে। আজকে লেকচার নাম্বার 20, চ্যাপ্টার 5, ক্লাসিক্যাল রিঅ্যাকশন এগেইনস্ট ক্লাসিক্যাল আইডিয়া, ক্লাসিক্যাল ধ্যান ধারণার বিরুদ্ধে প্রতিক্রিয়া। বুক রেফারেন্স কোন বইগুলো আমরা ব্যবহার করব? ব্লগ এম, ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট, 5th এডিশন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এছাড়াও নেগেশিটি, হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি, নর্থ হল্যান্ডের। এই বইগুলো খুবই দরকারি এবং উপকারী। Eckland R.R. Hibbard, A History of Economic Theory and Method, McGraw-Hill. Scamter J. 1954, A History of Economic Analysis, Oxford University Press. Snowden, Brain et al. 1994, A Modern Guide to Macroeconomics, An Introduction to Completing Schools of Thought. ঠিক আছে। এবং যেহেতু আমরা বাংলা মিডিয়াম, আমরা মোটামুটি মনোরঞ্জন দে যে স্যার আছে সেই স্যারের বইটাই দেখবো। তাই চলেন চলে যাই আজকের লেকচারে। আজকের লেকচার শেষে বা এই লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো সেটা একটু ভালো করে দিই। কনসেপ্ট অফ রিলেটিভ সারপ্লাস ভ্যালু, আপেক্ষিক উদ্বৃত্ত যে মূল্যটা রয়েছে সেই মূল্যটা কি, এটা সম্পর্কে জানবো বা ব্যাখ্যা করতে পারবো। ডিফারেন্স বিটুইন অ্যাবসোলিউট এন্ড রিলেটিভ সারপ্লাস ভ্যালু, পরম এবং আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে পারবো। হাউ সারপ্লাস ভ্যালু ইজ ক্রিয়েটেড, হ্যাঁ, উদ্বৃত্ত মূল্য কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে। এরপরে আছে যে কাল্পনিক সমাজতন্ত্র বলতে কি বুঝো? কনসেপ্ট অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, এটা বলতে কি বুঝো? হু ওয়ার দি ইউটোপিয়ান সোশিয়ালিস্টস, মানে কাল্পনিক সমাজতন্ত্রী কারা ছিলেন? টেমসেন, সাইমন্স, এফ.এম. চার্লস ফুরিয়ার, রবার্ট ওয়েন। হ্যাঁ, কত সাল থেকে কত সাল তাদের জন্ম মৃত্যু, এবং কাল্পনিক সমাজতন্ত্রী তারা সমাজতন্ত্রের উপরে কি কি ব্যাখ্যা দিয়েছে সেগুলো সম্পর্কে মোটামুটি আমরা জানতে পারবো। এরপরে আছে হচ্ছে Causes of emergence of utopian socialism before Karl Marx. কার্ল মার্কসের পূর্বে কাল্পনিক সমাজতন্ত্রের উদ্ভব হওয়ার কারণ, যে কাল্পনিক সমাজতন্ত্রটা কেন উদ্ভব হলো। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা জানবো বিশদ আকারে। নাম্বার 7, ফিচার্স অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ। এই হচ্ছে difference between utopian socialism and scientific socialism বা মার্কসিয়ান সোশিয়ালিজম। এটা বলতে কি বুঝিয়েছে? যে কাল্পনিক সমাজতন্ত্র ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা মার্কসীয় সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। 9 নাম্বার আছে ক্রিটিসিজম অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, কাল্পনিক সমাজতন্ত্রের যে মতবাদ রয়েছে সেটার সমালোচনা বা ত্রুটি সম্পর্কে আমরা জানবো। সেটার সমালোচনা বা ত্রুটি সম্পর্কে আমরা টোটালটাই জানবো। এছাড়াও নাম্বার 10 রয়েছে
নাম্বার 10 যেটা হয়েছে যে কাল্পনিক সমাজতন্ত্রের মূল্যায়ন বা কাল্পনিক সমাজতন্ত্রীদের অবদান বা মূল্যায়ন। ঠিক আছে, ইভ্যালুয়েশন অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম। এখন যেটা আসি, কনসেপ্ট দাঁড়ান, তো আজকের টপিক হচ্ছে রিলেটিভ সারপ্লাস ভ্যালু, আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য এবং ইউটোপিয়ান সোশিয়ালিজম বা কাল্পনিক সমাজতন্ত্র। হ্যাঁ, এটা হচ্ছে আজকের টপিক। এখন চলে যাই আমাদের লেকচারে। কনসেপ্ট অফ রিলেটিভ সারপ্লাস ভ্যালু। রিলেটিভ সারপ্লাস ভ্যালুটা কি একটু খেয়াল করি। কর্মদিবস স্থির থেকে প্রয়োজনীয় শ্রম সময় কমা হেতু উদ্বৃত্ত শ্রম সময় বাড়লে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয় তাকে কার্ল মার্কস আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলেন। কি বলেছেন? কর্মদিবসটা কি থাকবে? স্থির থাকবে। প্রয়োজনীয় সময় কমা হেতু সময়টা কমে যাবে, সময় কমার সাপেক্ষে উদ্বৃত্ত শ্রম সময় বাড়লে, সারপ্লাস যে সময়টা আছে সেটা যদি বেড়ে যায়, বাড়লে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হবে তাকে কার্ল মার্কস আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলেন। মনে করি 10 ঘন্টা কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় শ্রম 5 ঘন্টা এবং উদ্বৃত্ত শ্রম 5 ঘন্টা। এই অবস্থায় উদ্বৃত্ত শ্রমের মূল্য হার হবে S1 is equals উদ্বৃত্ত শ্রম সময় ডিভাইডেড বাই প্রয়োজনীয় শ্রম সময়। উদ্বৃত্ত শ্রম সময় 10 ঘন্টা কর্মদিবসের মধ্যে 5 ঘন্টার সময় শ্রমে মানে প্রয়োজনীয় সময় লাগে 5 ঘন্টা, আর 5 ঘন্টা হচ্ছে উদ্বৃত্ত সময়। এই অবস্থায় উদ্বৃত্ত সময় মূল্যের হার বা উদ্বৃত্ত মূল্যের হার হবে 5/5 into 100 equals 100%। ঠিক আছে, একটু খেয়াল করি। আরেকটা দিয়েছে যে ধরি শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়ায়, তার পক্ষে মজুরির সমান মূল্য সৃষ্টি করতে এখন 4 ঘন্টা সময় লাগে, অর্থাৎ প্রয়োজনীয় শ্রম সময় 5 ঘন্টা থেকে 4 ঘন্টা হলো। এই অবস্থায় উদ্বৃত্ত শ্রম হবে 6 ঘন্টা। ফলে উদ্বৃত্ত মূল্যের হার হবে S1 is equals উদ্বৃত্ত শ্রম সময় ডিভাইডেড বাই প্রয়োজনীয় শ্রম সময় ইনটু 100। তাহলে উদ্বৃত্ত শ্রম কি আগে 5 ঘন্টা লাগতো, এখন আগে 5 ঘন্টা লাগছে, এখন কয় ঘন্টা লাগছে? এখন 4 ঘন্টা লাগছে। সূত্রটা হচ্ছে উদ্বৃত্ত শ্রম। তার মানে কি 1 ঘন্টা উদ্বৃত্ত বেশি হলো, তাহলে 5 একে 6, আর প্রয়োজনীয় শ্রম সময় কয় ঘন্টা? 4 ঘন্টা ইনটু 100, 150%। সুতরাং দেখা যায় যে উদ্বৃত্ত শ্রময় উদ্বৃত্ত শ্রম সময় বাড়া হেতু এক্ষেত্রে উদ্বৃত্ত মূল্যের হার 100 থেকে 150%-এ 100 থেকে 150%-এ সেটা কি হয়? উন্নীত হবে। ঠিক আছে, তো উদ্বৃত্ত শ্রম সময়টা কি? উদ্বৃত্ত শ্রম সময়টা হলো আমার কর্মদিবস স্থির থাকবে, কর্মদিবস কয়দিন কাজ করছে সেটা মুখ্য বিষয় না, সোজা কথা আমার প্রয়োজনীয় শ্রম সময় হেতু উদ্বৃত্ত শ্রম বাড়লে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয় তাকে কার্ল মার্কস আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলেন। তার মানে কি? তার মানেটা হচ্ছে ধরেন একটা শ্রমিককে আমি 10 ঘন্টা কর্ম দিবসের মধ্যে একদিনে 10 ঘন্টা কাজ করবে, কিন্তু আমার প্রয়োজনীয় সময় লাগতেছে 5 ঘন্টা, আমার কাজটা শেষ হয়ে যায়। তাহলে বাকি 5 ঘন্টা সে উদ্বৃত্ত মানে বসে থাকে। তো ওই উদ্বৃত্ত সময়ের মূল্যটা আমি হিসাব করব। সূত্র হচ্ছে S1 is equals উদ্বৃত্ত শ্রম সময় ডিভাইডেড বাই প্রয়োজনীয় শ্রম সময় ইনটু 100। তার মানে প্রয়োজনীয় শ্রম সময় 5 ঘন্টা, উদ্বৃত্ত শ্রম সময় 5 ঘন্টা, 5/5 ইনটু 100 সমান 100%। ঠিক আছে, এখন দেখি ধরি শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়ায়, তার পক্ষে মজুরির সমান মূল্য সৃষ্টি করতে এখন 4 ঘন্টা সময় লাগে। সেই ক্ষেত্রে 1 ঘন্টা কমে গেল, উদ্বৃত্ত 1 ঘন্টা বেড়ে গেল। ব্যাপারটা বুঝছি? তো এখন চলে আসি যে অ্যাবসোলিউট এন্ড রিলেটিভ সারপ্লাস ভ্যালু। অ্যাবসোলিউট পরম এবং আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য একটু খেয়াল করি।
প্রয়োজনীয় শ্রম সময় স্থির থেকে মোট শ্রম সময় বাড়লে যে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি হয় তাকে কার্ল মার্কস নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্য বলে। নিরঙ্কুশ মানে অ্যাবসোলিউট, এখানে কোনো ভেজাল নাই। মানে প্রয়োজনীয় শ্রম সময় স্থির থেকে মোট শ্রম বাড়লে যে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি হয় তাকে কার্ল মার্কস নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্য বলেন। উদ্বৃত্ত শ্রম সময় বাড়লেই এরূপ উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয়। পক্ষান্তরে মোট শ্রম সময় স্থির রেখে প্রয়োজনীয় শ্রম সময় কমিয়ে উদ্বৃত্ত শ্রম বাড়লে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয় তাকে কার্ল মার্কস আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলে। একটা জিনিস খেয়াল করব, এখানে একটা হচ্ছে অ্যাবসলিউট মানে পরম, আর রিলেটিভ মানে আপেক্ষিক। পরম এবং আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য কাকে বলে একটু খেয়াল করি। দুইটার ক্ষেত্রে প্রথম যে হেডিং সেটা একই, যে প্রয়োজনীয় শ্রম সময় স্থির। এখানেও প্রয়োজনীয় মোট শ্রম সময় স্থির। এখানে প্রয়োজনীয় শ্রম সময় স্থির, এটা মোট শ্রম সময় স্থির রেখে স্থির থেকে মোট সময় বাড়লে যে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি হয়। সোজা কথা, আমার প্রয়োজনীয় যে শ্রম সময় আছে সেটা আমি স্থির রেখে আমার মোট সময় বাড়লে যে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি হয় তাকে কার্ল মার্কস নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্য বলেন। ঠিক আছে। আর পক্ষান্তরে আমার আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলতে বোঝাচ্ছে যে মোট শ্রম সময় স্থির রেখে প্রয়োজনীয় শ্রম সময় আমি যদি কমিয়ে দিই তাহলে উদ্বৃত্ত শ্রম সময় বাড়বে। উদ্বৃত্ত শ্রম সময় বাড়লে যে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি হবে তাকে কার্ল মার্কস আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলেন। ক্লিয়ার? ঠিক এই দুই ধরনের উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য টানা খুবই কঠিন, কারণ আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য নিরঙ্কুশ, কারণ পরম অর্থে এটি মোট শ্রম সময় বাড়ার মধ্যে নিহিত। আবার নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্য এক অর্থে আপেক্ষিক, কারণ এটি শ্রমের উৎপাদন দক্ষতা বাড়ার এমন পর্যায়ে আবশ্যিকভাবে প্রকাশ করে যা মোট শ্রম সময়ের একটি নির্দিষ্ট অংশ হিসেবে প্রয়োজনীয় শ্রম সময় নিশ্চয়তা বিধান করে। সুতরাং মার্কসের মতে এক অর্থে এই দুই প্রকার উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্য টানা যায়। সোজা কথা, অ্যাবসোলিউট আর রিলেটিভ, এই দুইটার মধ্যে অ্যাবসোলিউট হচ্ছে আমার যে মোট প্রয়োজনীয় শ্রম যে সময়টা থাকবে সেটা স্থির থাকবে। আমি মোট শ্রমের যে সময় বাড়াই দিলাম, মোট শ্রমের সময় বাড়াই দিলাম, বাড়ায় যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করি সেটা হচ্ছে অ্যাবসোলিউট সারপ্লাস ভ্যালু। আর রিলেটিভ হচ্ছে মোট শ্রম সময় স্থির রেখে প্রয়োজনীয় শ্রম সময় কমিয়ে দিলাম, যার ফলে উদ্বৃত্ত শ্রম সময় বাড়লো, আর বাড়ার ফলে যে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে কি রিলেটিভ সারপ্লাস ভ্যালু। এখন আসি যে প্রয়োজনীয় এবং রিলেটিভ সারপ্লাস যে ভ্যালু আছে সেই ভ্যালু একটু খেয়াল করি। প্রথমত নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্যের বেলায় প্রয়োজনীয় শ্রম সময় স্থির ধরা হয়েছে। এক্ষেত্রে মোট সময় বাড়িয়ে অতিরিক্ত শ্রম সময় বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের বেলায় মোট শ্রম সময় স্থির ধরে প্রয়োজনীয় সময় কমিয়ে উদ্বৃত্ত শ্রম সময় বাড়ানো হয়েছে। হ্যাঁ, এটা সংজ্ঞাতেই বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্য শ্রমিকের শোষণের পরিমাণ প্রকাশ করে, আর আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য শোষণের মাত্রা বাড়া প্রকাশ করে। এটা কিভাবে একটু খেয়াল করেছে? নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্য শ্রমিক শোষণের পরিমাণ প্রকাশ করে। যেহেতু আমি সময়টা বাড়িয়ে দিচ্ছি, সময় বাড়িয়ে দিলে শ্রমিক বেশি সময় কাজ করবে, অবশ্যই শ্রমিক শোষণ হবে। কত ঘন্টা? ৮ ঘন্টা ছিল, সেটা বাড়িয়ে ১২ ঘন্টা, ৪ ঘন্টা অতিরিক্ত খাটছে। সো অবশ্যই এটা শ্রমিক শোষণ। অন্যদিকে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য শোষণের মাত্রা বাড়া প্রকাশ করে। কারণ আপেক্ষিক উদ্বৃত্ত বলল যে আমি প্রয়োজনীয় সময় কমিয়ে উদ্বৃত্ত সময় বাড়িয়ে যে উদ্বৃত্ত মূল্যের সৃষ্টি করব তাকে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলে। তৃতীয়ত কি বলেছে সবশেষে? নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্যের বিষয়টি পুঁজিবাদের প্রাথমিক বিকাশ এবং উন্নয়ন স্তরের সাথে এটি বেশি সঙ্গতিপূর্ণ, আর আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য পুঁজিবাজারের উৎকর্ষ স্তরের সাথে বেশি সঙ্গতিপূর্ণ। এখন আসি যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে উদ্বৃত্ত মূল্য কিভাবে সৃষ্টি হয়।
খেয়াল করি, হাউ সারপ্লাস ভ্যালু ইজ ক্রিয়েটেড। একটু খেয়াল করি, উৎপাদন প্রক্রিয়ার মূল্য সংযুক্তি হলে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয়। কার্ল মার্কস পুঁজিপতির এরূপ উদ্বৃত্ত মূল্য সৃষ্টির পেছনে শ্রমিক শ্রেণীর অবদান আছে বলে সুস্পষ্ট বক্তব্য রাখেন। তার মতে কোন একটি নির্দিষ্ট সময়ে পুঁজিবাদী অর্থনীতির মোট 3টি উপাদানের যোগফলের সমান। এই 3টি উপাদান নিম্নরূপ: নাম্বার 1, উৎপাদনে ব্যবহৃত প্ল্যান্ট। উৎপাদনে ব্যবহৃত প্ল্যান্ট, যন্ত্রপাতি, ফ্যাক্টরি, বিল্ডিং ইত্যাদি কাঁচামালের মূল্য, যাকে স্থির পুঁজি বা কিউসি বলা হয়। সো কিউসি মানেটা কি? কাঁচা মালের পুঁজি, র ম্যাটেরিয়াল কস্ট অফ র ম্যাটেরিয়াল। নাম্বার 2, উৎপাদনে নিয়োজিত শ্রমিকের মোট মজুরি, যাকে পরিবর্তনশীল পুঁজি বলা হয়, কিউভি, ভেরিয়েবল কোয়ান্টিটি আর কস্ট কোয়ান্টিটি। আর উদ্বৃত্ত মূল্য মানে সারপ্লাস ভ্যালু, যা পুঁজিপতি আরস্বাদ করে। সুতরাং মার্কসের মূলধন হচ্ছে কিউ সমান সমান, একটা হচ্ছে কিউসি প্লাস কিউভি। সো মোট উৎপন্ন প্রোডাকশন, সেটা কি হয়? কিউসি প্লাস কিউভি। একটা হচ্ছে স্থির পুঁজি, আর একটা হচ্ছে পরিবর্তনশীল পুঁজি, প্লাস হচ্ছে সারপ্লাস ভ্যালু। ঠিক আছে, খেয়াল আছে? না বুঝলে সাথে সাথে আমাকে নক দিব যে স্যার এই টপিকসটা বুঝিনি। অনেক সোজা একটা টপিক, যদি ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, আর যদি না বোঝা যায়, এর মতো কঠিন কোনো কিছু আর নাই। আচ্ছা, এখন আসছে মার্কসের মতে পুঁজির পরিবর্তনীয় অংশ কিউভি সরাসরি উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে, আর অপরিবর্তনশীল অংশ নয়। কি বলেছে মার্কস? যেটা বলেছে যে পুঁজির পরিবর্তনশীল অংশ মানে কিউভি, যেটা হলো উৎপাদনে নিয়োজিত শ্রমিকের মোট মূল্য অর্থাৎ মোট মজুরি, সরাসরি উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে, অপরিবর্তনীয় অংশ নয়, মানে এটা নাই। এখন বলতেছে অপরিবর্তনীয় অংশের কিউসি, এই যে স্থির পুঁজির কথা বলছে, কিউসি অংশের মূল্য উৎপাদিত দ্রব্যের মূল্যের মধ্যে সঞ্চিত থাকে এবং পণ্য বিক্রয় করে পুঁজিপতি তা আবার ফিরে পায়। কিন্তু পরিবর্তনীয় পুঁজি, যেটা হচ্ছে শ্রমিকের মোট মজুরি, পণ্যের মূল্যের মধ্যে সমপরিমাণ মূল্য সঞ্চিত করে। সো একই সাথে অতিরিক্ত কিছু মূল্য এর মধ্যে অন্তর্ভুক্ত করে। এই অতিরিক্ত মূল্য হচ্ছে উদ্বৃত্ত মূল্য। তাহলে আপনারা একটু খেয়াল করেন বিষয়টা কি বলেছে। বিষয়টা বলেছে যে মূল্যের যে ব্যাপারটা, একটা হচ্ছে স্থির পুঁজি, যেটাকে কিউসি দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে পরিবর্তনশীল পুঁজি, যা কিউভি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় শ্রমিকের মোট মজুরি। ঠিক আছে, আর একটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য, যা এস দ্বারা প্রকাশ করা হয়। এখন মার্কসের মতে মূলধন হচ্ছে কিউ সমান সমান কিউসি প্লাস কিউভি। একটা হচ্ছে পরিবর্তনশীল পুঁজি, আর একটা হচ্ছে কি স্থির পুঁজি। স্থির পুঁজিটা মানে কি? এই যে কাঁচা মালের মূল্য, বিল্ডিং ফ্যাক্টরি সেটআপ বাবদ যে খরচ থাকে, সেটা স্থির পুঁজি কিউসি বলা হয়, কস্ট কোয়ান্টিটি। আর একটা হচ্ছে পরিবর্তনশীল মজুরি, মানে শ্রমিকের মোট মজুরিকে পরিবর্তনশীল বলা হয়। মার্কস মতে কিউ সমান কিউসি প্লাস কিউভি। উৎপাদনকে যদি আমি টোটাল প্রোডাকশনকে পি দ্বারা নির্ণয় করি, তাহলে মার্কসের মতে পি সমান সমান কিউসি প্লাস কিউভি প্লাস এস। ঠিক আছে, এখন বলছে মার্কস যেটা বলেছে সেটা হচ্ছে, আচ্ছা, মার্কস যেটা বলেছে সেটা হচ্ছে যে পুঁজির পরিবর্তনীয় অংশ মানে শ্রমিকরা ডিরেক্ট উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে, অপরিবর্তনশীল অংশ নয়, মানে এই স্থির পুঁজিটা নয়। অপরিবর্তনশীল অংশের মূল্য উৎপাদিত মূল্যের মধ্যে সঞ্চিত থাকে এবং পণ্য বিক্রয় করে পুঁজিপতিরা তা ফিরে পায়। হ্যাঁ, কিন্তু পরিবর্তনীয় পুঁজি, শ্রমিকের যে মজুরি, পণ্যের মূল্যের মধ্যে এটি সমপরিমাণে মূল্য সঞ্চিত করে এবং একই সাথে কিছু অতিরিক্ত মূল্য এর মধ্যে অন্তর্ভুক্ত করে। এই অতিরিক্ত মূল্যটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্য। এখন কার্ল মার্কস বলেছে যে উপরোক্ত 3টি চলকের সাথে 3টি অনুপাত তৈরি করেন। কি কি অনুপাত একটু দেখে নিই। কার্ল কার্ল মার্কস উপরোক্ত চলক
তিনটির সাহায্যে তিনটি অনুপাত তৈরি করেন। একটা এস ডিভাইডেড বাই কিউভি, এটি হলো শ্রমিক শোষণের মাত্রা। কিউভিটা কিসের থেকে আসে? কিউভি হচ্ছে শ্রমিকের মজুরি, আর কিউসি হচ্ছে স্থির মজুরি, এস হচ্ছে সারপ্লাস উদ্বৃত্ত মূল্য। এস ডিভাইড বাই কিউভি মানে কি? উদ্বৃত্ত মূল্য এবং কিউভি শ্রমিকের মজুরি, এটি শ্রমিক শোষণের মাত্রা প্রকাশ করে, অর্থাৎ মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের হার। তার মতে এই অনুপাত যত বেশি হবে, শ্রমিকের শোষণের মাত্রা তত বেশি হবে। মার্ক্স উদ্বৃত্ত মূল্যের হার শতকরা হিসেবে প্রকাশ করেন, যেমন উদ্বৃত্ত মূল্যের হার RS S ডিভাইড বাই কিউবি ইন্টু 100 অথবা RS ST ডিভাইড বাই NT ইন্টু 100। এখানে RS হচ্ছে উদ্বৃত্ত মূল্যের শতকরা হার, ST ও NT উদ্বৃত্ত শ্রম সময় এবং প্রয়োজনীয় সময়। ST হচ্ছে সারপ্লাস টাইম, সারপ্লাস লেবার টাইম, আর হচ্ছে প্রয়োজনীয় নেসেসারি লেবার টাইম এনটি, প্রয়োজনীয় শ্রম সময়, আর হচ্ছে সারপ্লাস লেবার টাইম। মার্ক্স এভাবে পরিমাপকৃত উদ্বৃত্ত মূল্যের হারকে পরম বা নিরঙ্কুশ উদ্বৃত্ত মূল্যের হার বলেন। ঠিক আছে, আর একটা হচ্ছে এস ডিভাইডেড বাই কিউসি প্লাস কিউভি, এস ডিভাইডেড বাই টোটাল, ওটাকে কি বলে? টোটাল মূলধন, টোটাল ক্যাপিটাল। এখন একটু খেয়াল করি এস বাই কিউ, এটি মোট নিয়োজিত মূলধন থেকে অর্জিত পুঁজিপতিদের মুনাফার হার নির্দেশ করে। আরেকটা হচ্ছে নাম্বার 3 কিউসি বাই কিউভি, মানে পুঁজিপতির যে মূলধন আর হচ্ছে শ্রমিকের নিয়োজিত শ্রমিকের যে মজুরি, এই দুইয়ের অনুপাত। অনেকের মতে কিউসি ডিভাইড বাই কিউসি প্লাস কিউভি এটি পুঁজিপতিদের আঙ্গিক গঠন। এখন আসেন মার্ক্সের মতে মুনাফার হার এরূপ আঙ্গিক গঠনের উপর বিপরীতভাবে নির্ভরশীল। পুঁজির আঙ্গিক গঠনের মান যত বাড়বে, পুঁজিপতি শ্রেণীর লাভের হার তত কমবে। পুঁজির আঙ্গিক গঠনের মান কমলে পুঁজিপতির মুনাফা বাড়ে। মার্ক্সীয় তত্ত্বানুযায়ী একজন পুঁজিপতি তার উদ্বৃত্ত মূল্য তথা মুনাফা নিম্নোক্ত উপায়ে বাড়াতে পারে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি এস বাই কিউভি দেখলাম, এটা শ্রমিক শোষণের মাত্রা নির্ভর করে। এস ডিভাইড বাই কিউসি প্লাস কিউভি এটা মোট নিয়োজিত মূলধন থেকে অর্জিত পুঁজিপতিদের মুনাফার হার নির্দেশ করে। আর কিউসি বাই কিউভি এটা পুঁজির আঙ্গিক গঠনের উপর নির্ভর করে। এখন মার্ক্সের তত্ত্ব অনুযায়ী একজন পুঁজিপতি তার উদ্বৃত্ত মূল্য তথা মুনাফা নিম্নোক্ত উপায়ে বাড়াতে পারে। প্রথমত, পুঁজিপতি শ্রমিকের প্রয়োজনীয় শ্রম সময় স্থির রেখে মোট শ্রম সময় বৃদ্ধির মাত্রায় উদ্বৃত্ত শ্রম সময় বাড়াতে পারে। এটি অর্থ উদ্বৃত্ত মূল্য বাড়বে, এর অর্থ উদ্বৃত্ত মূল্য বাড়বে, মানে পুঁজিপতি শ্রমিকের প্রয়োজনীয় শ্রম সময় আমি ঠিক রাখবো, স্থির রেখে মোট শ্রম সময় 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা বাড়িয়ে দিব, 2 ঘন্টা বাড়িয়ে দিব, 10 ঘন্টা হবে। উদ্বৃত্ত শ্রম সৃষ্টি হবে, উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হবে। ঠিক আছে, তো মোট শ্রম বাড়িয়ে যে অতিরিক্ত উদ্বৃত্ত মূল্য তৈরি করা হয়, কার্ল মার্কস তাকে অ্যাবসলিউট সারপ্লাস ভ্যালু বা পরম উদ্বৃত্ত মূল্য হিসেবে অভিহিত করেন। দ্বিতীয়ত, পুঁজিপতি মোট শ্রম সময় স্থির রেখে আর্থিক মজুরি হ্রাসের মাধ্যমে আবশ্যকীয় শ্রম সময় কমিয়ে উদ্বৃত্ত শ্রম সময় বৃদ্ধি তথা উদ্বৃত্ত মূল্য বাড়াতে পারে। কি বলেছে মার্ক্স? যেটা বলেছে যে পুঁজিপতিরা মোট শ্রম সময় স্থির রেখে আর্থিক মজুরি হ্রাস করবে, আর্থিক মজুরি হ্রাসের মাধ্যমে আবশ্যকীয় শ্রম সময় কমিয়ে, যতটুকু লাগে সেই সময় কমিয়ে দিয়ে উদ্বৃত্ত শ্রম সময় বৃদ্ধি করে উদ্বৃত্ত মূল্য কি করবে? উদ্বৃত্ত মূল্যটা সে বাড়াতে পারে। পুঁজিপতিদের প্রাথমিক অবস্থায় এটাই শ্রমিক শোষণের প্রধান উপায় ছিল। তৃতীয়ত, পুঁজিপতিরা শ্রমের ঘনত্ব বা তীব্রতা তথা শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে আবশ্যকীয় শ্রম সময় কমিয়ে উদ্বৃত্ত শ্রম সময় তথা উদ্বৃত্ত মূল্য বাড়াতে পারে। কার্ল মার্ক্স একে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বলা হয়, রিলেটিভ সারপ্লাস হিসেবে আখ্যায়িত করেন। সো পুঁজিপতিরা তাদের শ্রমের ঘনত্ব বা তীব্রতা তথা শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়াইয়ে দিবে, আবশ্যকীয় শ্রম সময় কমিয়ে দিবে,
কমিয়ে উদ্বৃত্ত শ্রম সময় উদ্বৃত্ত মূল্য বাড়াতে পারে। কার্ল মার্কস থেকে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য হিসেবে আপেক্ষিক স্যার এই ক্ষেত্রে কি শ্রমিকের সংখ্যা বেড়ে যাবে, মানে ওই যে ঘনত্ব বাড়ছে যে বললো? আচ্ছা, একটু খেয়াল করি যেটা হয়েছে যে শ্রমিকের ঘনত্ব বা তীব্রতা, ঘনত্ব মানে কি শ্রমিক হয় বাড়বে অথবা শ্রমিক হয় কমবে, ঠিক আছে। অথবা বলছে যে শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে, উৎপাদনের ক্ষমতা কিভাবে বাড়ানো যায় একটা শ্রমিকের, তাকে প্রপার ট্রেনিং এর মাধ্যমে তার উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। সে আনস্কিল ছিল, প্রপার স্কিল না, তাকে আমি বিভিন্ন ধরনের ট্রেনিং, আমার যে উৎপাদন রিলেটেড ট্রেনিং গুলো আছে, তাকে সেই ট্রেনিং গুলা নিলাম, নিয়ে তাকে কারিগরিভাবে দক্ষ করলাম। দক্ষ করার সাথে সাথে সে কি করলো, তার উৎপাদন ক্ষমতা বেড়ে গেল। যেমন একটা শার্ট তৈরিতে আমি একটা উদাহরণ দিই, তার অন্তত 20টা অপারেশনাল মেথড আছে, 20টা প্রসেস আছে। হ্যাঁ, কি কি আছে? কাফ জয়েন্ট আছে, কলার আছে, নেক আছে, শোল্ডার হাইট আছে, তারপরে জয়েন্ট আছে, লিভারপুল আছে, এরকম অনেক শার্টের যে প্রসেস গুলো। এখন একজন ছেলেকে একটা কাজে যদি আমি বসিয়ে দিই, প্রথমে ইনিশিয়ালি বসে সে দেখে দেখে শিখতে গেলে 1 ঘন্টা হয়তো বা 3টা 4টা হয়। যখনই আমি তাকে প্রপার ট্রেনিং, না তুমি সবগুলো একসাথে করবে না, তুমি শুধু কাফটা জয়েন করবা, কাফ জয়েন্ট আগে শিখো কিভাবে করতে হয়। সে যখন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করে শিখবে, প্রপার ট্রেনিংটা আমি কাফের উপরে দিব। শর্টকাট টেকনিক থাকলে সেগুলো তাকে আমি শিখিয়ে দেব। একজন স্কিল লেভেলের সাথে তাকে নিয়ে যখন ট্রেন আপ করবো, ট্রেন আপের সাথে সাথে সে কি করবে, সেই জিনিসটা রপ্ত করবে। রপ্ত করে আস্তে আস্তে যখন কাজের ক্ষেত্রে সেটা প্রয়োগ করবে, 2-1 বার হয়তো বা একটু পিছিয়ে থাকবে, পঞ্চম ষষ্ঠ বা অষ্টম নবম সময়ে দেখবেন তার প্রোডাকশন সেই 5 থেকে বেড়ে 10, 10 থেকে বেড়ে 15, 15 থেকে বেড়ে 20 হয়েছে। হ্যাঁ, এরপর আর সম্ভব না, কেননা এটা তো মানুষ, মেশিন না, তাই না? মানুষ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ কাজ করতে পারে। সো সেক্ষেত্রে শ্রমিকের উৎপাদন ক্ষমতা আমি বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আবশ্যকীয় শ্রম সময় কমায়। আবশ্যকীয় 10 ঘন্টা লাগলো, 10 ঘন্টা ধরেন শ্রমিকের ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, এই 8 ঘন্টা সে কাজ করবে। এখন আমি কি চাচ্ছি, শ্রমের ঘনত্ব বাড়াবো, মানে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে ওই 8 ঘন্টার ভিতরে 10 জন দিয়ে কাজ শেষ হয়, 20 জন আনবো, তাহলে 4 ঘন্টা সে হয়ে যাবে। অথবা আমি ওই নির্দিষ্ট শ্রমিক নিয়ে তার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিব, বাড়িয়ে আমি শ্রম সময়টা কমিয়ে দিব। শ্রম সময় যখনই আমি কমাই দিব, কমাইলে কি আমার কি হবে? অবশ্যই উদ্বৃত্ত শ্রম বাড়বে, শ্রম সময় বাড়বে, তথা উদ্বৃত্ত মূল্য বাড়তে পারে। কার্ল মার্কস একে আপেক্ষিক উদ্বৃত্ত মূল্য বা রিলেটিভ সারপ্লাস হিসেবে আখ্যায়িত করেন। এখন যেটা আছে, কনসেপ্ট অফ ইউটোপিয়ান সোশিয়ালিজম, তার মানেটা কি? ইউটোপিয়ান সোশিয়ালিজম বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্র। কাল্পনিক সমাজতন্ত্র, এখন কাল্পনিক সমাজতন্ত্র জিনিসটা কি আগে একটু বুঝে নিই। অষ্টাদশ শতাব্দীর শেষ এবং 19বিংশ শতাব্দীর প্রথম দিকে এফ.এম. চার্লস ফোরিয়ার, রবার্ট ওয়েন, এল. বাইন্স, পি.জে. প্রাউডন প্রমুখ চিন্তাবিদ সমাজ, পণ্য উৎপাদন ও তার বন্টন সম্পর্কে যেসব কল্যাণমূলক ধ্যান ধারণা বক্তব্য প্রকাশ করেন তা পরবর্তীকালে কাল্পনিক সমাজতন্ত্র নামে পরিচিত হয়। এই মতবাদের অনুসারীরা সম্পত্তির ব্যক্তি মালিকানা বিলোপ করে নতুন সমাজ গড়ে তোলার সুপারিশ করেন। তারা সম্পত্তিকে শোষণের প্রধান কারণ হিসেবে গণ্য করেন এবং এর পরিবর্তে অধিকাংশ কল্পবাদী সমষ্টিমূলক সমাজ এবং সামাজিক মালিকানার পক্ষে মত পোষণ করেন। সেন্ট সাইমন সহ উপরোক্ত লেখকরা সমাজতন্ত্রের জন্য কিছু পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করেন, যেগুলো মার্ক্সীয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং ঐতিহাসিক বস্তুবাদের আলোকে খেয়াল করি, হ্যাঁ, ঐতিহাসিক বস্তুবাদের আলোকে করা না হলে
প্রাচীন ও মধ্যযুগীয় সমাজতান্ত্রিক ভাবধারা থেকে পৃথক ছিল। এই জন্য মার্কস নিজে উপরোক্ত দার্শনিকদের ভাবধারা এবং কর্মসূচিকে সমাজতন্ত্র নামে অভিহিত করেন। তবে তার নিজের রচিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য দেখানোর জন্য ওই সব ভাবধারা ও কাল্পনিক সমাজতন্ত্রকে ইউরোপিয়ান সমাজতন্ত্র, ইউটোপিয়ান সমাজতন্ত্র বলে। ইউটোপিয়ান সমাজতন্ত্র হচ্ছে সোজা কথা যে একটা কাল্পনিক সমাজতন্ত্র, যেটা চিন্তাবিদ ছিলেন এফএম চার্লস ফুরিয়ার, রবার্ট ওয়েন, এল বায়ান্স পিজে, প্রুডন। তারা কি বলেছে? তারা প্রমুখ চিন্তাবিদ সমাজের পণ্য উৎপাদন কিভাবে তা বন্টিত হবে, এই সমস্ত সম্পর্কে যে কল্যাণমূলক ধ্যান ধারণা তারা ব্যক্ত করেছেন, মানে সোজা কথা সমাজ, পণ্য উৎপাদন এবং তার বন্টন সম্পর্কে যে সমস্ত কল্যাণমূলক ধ্যান ধারণা তারা ব্যক্ত করেন তা পরবর্তীকালে কাল্পনিক সমাজতন্ত্র নামে পরিচিত। এই মতবাদ অনুসারীরা সম্পত্তির ব্যক্তি মালিকানা বিলোপ করে নতুন সমাজ গড়ে তোলার পক্ষে তারা কি করেছে? সুপারিশ করেছেন। এখন আসে আমরা দেখব যে কারা কারা সমাজতন্ত্রী কারা ছিলেন, মানে এই তন্ত্রের অনুসারীরা কারা ছিলেন। একটু খেয়াল করি, সমাজতন্ত্রের ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন মতবাদ ছিল মূলত ধর্মীয়, নৈতিক অথবা মানবতামুখী। এইসব মতবাদের আলোকে একসময় কিছু ধর্মীয় তত্ত্ববিদ ও দার্শনিক ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে মত প্রকাশ করেন। মানুষের লোভ, লালসা এবং ইহলৌকিক বিষয়গুলোকে তারা লেখনীর মাধ্যমে প্রকাশ করেন। আবার সম্পদের ন্যায্য বন্টন, মানুষের দারিদ্র্য, রোগ ব্যাধি এবং নিরক্ষরতা দূর করা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা ইত্যাদির উপরও তারা গুরুত্ব আরোপ করেন। এক কথায় উৎপাদনের উপায়সমূহের মালিকানার ভিত্তিতে যে অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয় এবং অর্জিত অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহার থেকে সমাজের যে অবস্থা উদ্ভব হয় তা থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য একদল ধর্মতত্ত্ববিদ, দার্শনিক এবং সমাজ সংস্থা যেসব মানবতাবাদী কর্মসূচি ও পরিকল্পনা প্রকাশ করেন তাদেরকে কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়। কাল্পনিক সমাজতন্ত্রীদের সংখ্যা অনেক হলেও নিম্নোক্ত লেখকরাই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। এক নম্বর হচ্ছে সেন্ট সাইমন। সেন্ট সাইমন 1760 সালে তার জন্ম, মৃত্যু হচ্ছে 1825। তার মূল কথা হলো বৈধ নিয়ম কানুনের অধীনেই পুঁজিপতি এবং শ্রমিকরা নিজ নিজ পাওনার অধিকারী হবে। তিনি অবশ্য ভূমির মালিকানার ব্যাপারে গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলেন। নাম্বার 2, এফ.এম. চার্লস ফুরিয়ার 1772 থেকে 1837। তিনি মূলত পুঁজি বিনিয়োগের অনুপাতে পুঁজিপতিদের প্রাপ্য মুনাফার পরিমাণ আনুষ্ঠানিক হারে কম হওয়ার সুপারিশ করেন। এই প্রসঙ্গে তিনি ক্রমবর্ধমান আয়কর আরোপের পক্ষে বক্তব্য রাখেন। রবার্ট ওয়েন 1771 সাল থেকে 1858 যে কোনো অবস্থায় শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় তিনি নিজে যেমন নিবেদিত ছিলেন তেমনি বাস্তবে তা করে দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও এল ব্ল্যাক, পিজে প্রুভো প্রমুখ কাল্পনিক সমাজতন্ত্রের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য প্রদান করেন। এখন আমরা যেটা দেখব যে মার্কসের পূর্বে কাল্পনিক সমাজতন্ত্রের উদ্ভবের কারণটা কি ছিল। একটু খেয়াল করি, কাল্পনিক সমাজতন্ত্রের প্রথম সূচনা হয় অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড এবং ফ্রান্সে। ইংল্যান্ডের রবার্ট ওয়েন, ফ্রান্সের সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার সহ অনেকেই সমাজতান্ত্রিক যে সকল পরিকল্পনা ও কর্মসূচির কথা উল্লেখ করেন সেগুলো মার্ক্সীয় সমাজতান্ত্রিক দর্শনের মতো দ্বন্দ্বমূলক এবং ঐতিহাসিক বস্তুবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠে নাই। তবে প্রাচীন ও মধ্যযুগে সমাজতান্ত্রিক পরিকল্পনা ও কর্মসূচি থেকে পৃথক ছিল বলা যায়। এই চিন্তাধারাকে মার্কস ইউটোপিয়ান বা কাল্পনিক সমাজতন্ত্র বলেন। এরূপ দর্শনের উদ্ভবের পেছনে নিম্নোক্ত কারণগুলো ছিল বলা যায়। কি কি কারণ ছিল একটা খেয়াল করি। কি কি
এই ছিল ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর দর্শন। একটু খেয়াল করি, ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে কিছু দার্শনিক ও লেখক কতিপয় গুরুত্বপূর্ণ তথ্য রচনা করেন। এদের মধ্যে টমাস মুর, খুব ইম্পর্টেন্ট জিনিস, টমাস মুর এর ইউটোপিয়া 1516 সালে, এবং টমাস ক্যামানেলার সিটি অফ দি সান 1623, ফ্রান্সিস বেকনের নিউ অ্যাটলান্টিস 1627, জেমস হ্যারিংটনের ওয়াসিয়ানা 1665 ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব গ্রন্থের লেখকেরা একটি বিষয়ে একমত হন যে সম্পদের অসমতা এবং বন্টন ব্যবস্থায় সব ধরনের সামাজিক সমস্যার মূল ও কল্যাণের পরিপন্থী। সম্পত্তির উপর সাধারণ অথবা সামাজিক মালিকানার উপর এসব লেখকরা গুরুত্ব আরোপ করেন। এছাড়াও আছে লেভারাস এবং ডিগার্সারের আন্দোলন। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে ইংল্যান্ডে লেভারাস এবং ডিগার্স নামে দুটি আন্দোলন গড়ে ওঠে। উভয় আন্দোলনে কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়। প্রথম দিকে আন্দোলন শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার অর্জনের উপর গুরুত্ব দেয়। দ্বিতীয় আন্দোলন অর্থনৈতিক সংস্কার উপরেও কি করা হয়, গুরুত্ব আরোপ করে। এই দুই আন্দোলন কল্পবাদী সমাজতান্ত্রিক ধ্যান ধারণার গঠনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা কি করে, ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবটা কি? শিল্প বিপ্লব, হোয়াট ইজ শিল্প বিপ্লব? একটু খেয়াল করি, শিল্প বিপ্লব, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে হাইলাইট করে দিই, তাহলে বুঝবে। দারিদ্রতা ও অসমতা, ফরাসি বিপ্লব, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখলে তাহলে আমাদের সুবিধা হবে। যে ইউরোপের শিল্প বিপ্লব হেতু নয়া মধ্যবিত্ত সম্প্রদায়ের জীবনযাত্রার মানের যথেষ্ট উন্নতি হয়, তাদের হাতে প্রচুর সম্পদ আসে, উদ্ভব হয় পুঁজিপতি শ্রেণীর। অধিক উৎপাদনের মাধ্যমে ধন সম্পদ এদের হাতে কেন্দ্রীভূত হয়। শ্রমিকরা হয় শোষিত এবং নির্যাতিত। নতুন কলকারখানাগুলোতে শ্রমিকদের দেওয়া হতো একেবারে কম মজুরি, অথচ কাজের সময় ছিল দীর্ঘ, কারখানার নিয়ম কানুন ছিল কড়া এবং অনড়। এভাবে একদিকে বেশি সময় কাজ, কম মজুরি এবং নির্যাতন হেতু শ্রমিক অসন্তোষ দিন দিন বাড়তে থাকে। শ্রমিক এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ও নির্যাতন দেখে তৎকালীন সময় মানবতাবাদী কিছু লোক এগিয়ে আসেন। লেখনী এবং বাস্তবে কিছু সংস্কারমূলক কাজের মাধ্যমে তারা সমাজে বিদ্যমান এরূপ অসামান্য দূর করার চেষ্টায় ব্রতী হন। নাম্বার 4, দারিদ্রতা ও অসমতা। শিল্প কারখানায় জীবনের বাস্তবতা এবং নতুন শিল্প মালিক ও ব্যাংকারদের ক্রমবর্ধিত সম্পদ এবং শহরের বস্তিবাদী কারখানার শ্রমিকদের সহায় সম্বলহীন দরিদ্র অবস্থার মধ্যে এক ধরনের তীব্র বৈপরীত্য অবস্থার সৃষ্টি করে। এর বিরুদ্ধে বেঞ্জামিন ডিসরেলি, চার্লস ডিকেন্স, টমাস হুড প্রমুখ দারিদ্রতার স্বরূপ প্রকাশ করে এর বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সোচ্চার হন। এ অবস্থায় কাল্পনিক সমাজতন্ত্রের মতবাদ উদ্ভবের পক্ষে কাজ করে। এছাড়া রয়েছে ফরাসি বিপ্লব। ফ্রান্সে 1789 সালে এক ফরাসি বিপ্লব সংগঠিত হয়। ফরাসি বিপ্লবীরা মুক্তি, সাম্য, ভ্রাতৃত্বের স্লোগান দেয়। এই স্লোগানের ফলে ফরাসিরা প্রাচীন ব্যবস্থা অন্তর্ভুক্ত বিভিন্ন সুবিধা উৎখাত করে সারা ইউরোপ থেকে অভিজাততন্ত্রের শেষ চিহ্ন মুছে ফেলে দেওয়ার চেষ্টা করে। এই বিপ্লব পরবর্তীকালে কল্পবাদী সমাজতন্ত্রের উদ্ভবের পিছনে কাজ করে। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে ব্যক্তি মালিকানা। একটু খেয়াল করি, ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানাটা কি? ব্যক্তি মালিকানাটা হচ্ছে এক সময় সমাজে বেশিরভাগ লোকের ধারণা জোরালো যে ব্যক্তি মালিকানায় অধিক অর্থ ও সম্পদের কেন্দ্রীভূতকরণে দুঃখ দুর্দশার মূল কারণ। হ্যাঁ, এর ফলে ব্যক্তিগত সম্পত্তি ও সম্পদের মালিকানা পদ্ধতির ভিতরে জনমত গড়ে উঠতে থাকে। জনদরদী, মানবদরদী বেশ কিছু লেখক ও সমাজ সংস্কারক তাই এই বিষয়ে তাদের মতামত দৃঢ়ভাবে প্রকাশের সুযোগ পান। যাই হোক, 1 মিনিটেরও কম সময় রয়েছে। আপনাদের যাদের আমি মাইকটা ওপেন করে দিচ্ছি, যাদের এই পর্যন্ত কারো কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে
তাহলে আপনারা আমাকে বলেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ফিচার্স অফ ইউটোপিয়ান সোশ্যালিজম, কাল্পনিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ